হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বায়োজেনি। তো আমাদের প্রিভিয়াস ক্লাস অবধি আমরা যেটা আলোচনা করেছিলাম যে একটা নেফ্রন, ঠিক আছে, নেফ্রনের কী কী পার্ট আছে, নেফ্রনের পার্টের কী কী কাজ, সমস্ত কিছু আমরা আলোচনা করেছিলাম। তবে আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কী করে ইউরিন ফর্মেশন হয়। ওকে, হাউ দ্য ইউরিন ফর্মেশন ওয়ার্কস, ঠিক আছে, কী করে হয় এটা। কারণ দেখো, আমরা প্রত্যেকেই জানি আমাদের যে ইউরিনটা সেটা হচ্ছে কি একটা হাইপারটনিক ইউরিন, তাই তো, মানে কনসেন্ট্রেটেড ইউরিন। কিন্তু ইউরিনটা কিন্তু প্রথমে এত কনসেন্ট্রেটেড হয় না, ওটা একটা আইসোটনিক সলিউশন থেকে একটা হাইপারটনিক সলিউশনে যায়। সেটার একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে আমরা বলি কাউন্টার কারেন্ট মেকানিজমস, ঠিক আছে, যেখানে আমাদের লুপ অফ হেনলি, ভাষার একটা দুজনেই অংশগ্রহণ করে, দুটোই অংশগ্রহণ করে, ঠিক আছে। তো আজকে আমরা পুরোপুরি মেকানিজমটা দেখব কী করে আমাদের একটা হাইপারটনিক ইউরিন ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে পড়তে চলেছি সেটা হচ্ছে কি আমাদের কী করে ইউরিনটা ফর্মেশন হয়, ঠিক আছে। তো সেটা জানতে গেলে আমাদেরকে যেটা নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে কি কাউন্টার কারেন্ট মেকানিজম, তাই তো। কাউন্টার কারেন্ট মানে এটা কি সেটা না হয় বুঝবো এখন না, কিন্তু আমি কি বললাম আমাদের ইউরিনটা কী ছিল, আমি বলতে পারি আইসোটনিক গ্লোমেরুলার ফিল্ট্রেট, ওকে, থেকে আমি কিসে কনভার্ট করছি, হাইপারটনিক ইউরিন, ঠিক আছে। আশা করি এই জিনিসটা আমাদের এখন বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যখন আমাদের পুরো ভিডিওটা দেখা হয়ে যাবে, আইসোটনিক মানে তো আমরা প্রত্যেকে জানি, মানে যেখানে আমার মানে সলিউশনটা বেশি ঘন না, ঠিক আছে, যার মধ্যে সলিউটও 50%, সলভেন্টও 50% আছে। কিন্তু আমি কি বলছি, হাইপারটনিক ইউরিন। হাইপারটনিক ইউরিন মানে কি যথেষ্ট কনসেন্ট্রেটেড, ওখানে সলিউটের মানটা বেশি থাকছে, ঠিক আছে। তো আমি এটাকে কী করে কনভার্ট করব, তাহলে সেই জিনিসটাকে কনভার্ট করতে গেলে আমাকে কিছু জিনিস বুঝতে হবে। আচ্ছা, তোমাদেরকে যদি বলি যে আমার কাছে একটা গ্লাস নিলাম, ঠিক আছে, ওকে, গ্লাসের মধ্যে আমি আমার 10 লিটার জল আছে, 10 লিটার ওয়াটার আছে, ঠিক আছে, আর এখানে আমি একটুখানি সলিউট দিয়েছি, ঠিক আছে, এখানে মনে করো লবণ দিয়েছি হচ্ছে আমি 5 গ্রাম, ঠিক আছে। এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে এটার পার গ্রামে মানে 1 গ্রামে এখানে টোটাল মানে 1 লিটার জলে কতটা অ্যামাউন্ট অফ নুন গুলে আছে, তাহলে তোমরা কি বলবে, স্যার এখানে তো 1/2 গ্রাম নুন গুলে আছে, হ্যাঁ কি না, তাই না। 1 লিটার জলে কত আছে, 1/2 গ্রাম। এখন আমি বলছি তোমাদেরকে এই যে 1 লিটার জলে 1/2 গ্রাম লবণ দ্রবীভূত আছে, তুমি এটাকে আমি চাই যে তুমি এখানে এটাকে 1 লিটার জলে, এটা হয়তো নিচেরটা দেখা যাচ্ছে না, আমি উপরে লিখে দিচ্ছি, আমি চাইছি যে এখন তুমি 1 লিটার জলে 1 গ্রাম করে নুন দ্রবণ তৈরি করে দেখাও। তখন তোমরা কি করবে, যখন তোমাদেরকে যদি এই কথাটা বলা হয় তখন তোমরা কি করবে, আইদার আমাদের কাছে দুখানা প্রসেস আছে, দেখো, ঠিক আছে, আইদার কি করতে পারি, এটা কি ছিল আমার এমনি সলিউশনটা, যেখানে আমার কি ছিল 10 লিটার জল ছিল, তার সাথে আমার 5 গ্রাম নুন ছিল, তাই তো। আইদার আমি কি করতে পারি, 10 লিটার জলটা কমিয়ে আমি 5 লিটার করতে পারি, তাই তো, আর ওখানে আমার যেমন 5 গ্রাম ছিল 5 গ্রাম, তাহলে একটা প্রসেস কি, আমি যদি সলভেন্টটাকে উড়িয়ে দিই, ঠিক আছে, যার মধ্যে আমি গুলছি সেটাকে যদি কমিয়ে দিই তাহলে কিন্তু এটা কনসেন্ট্রেটেড হবে। আইদার আরেকটা কি করতে পারি, আমার কাছে জল আমি 10 লিটারই রাখলাম, আগে আমি 5 গ্রাম লবণ দিচ্ছিলাম, আমি এখন দিচ্ছি হচ্ছে 10 গ্রাম লবণ, তাই তো, তাহলেও কিন্তু আমি পার লিটারে 1 গ্রাম করে আমার লবণ পাবো, ওকে। তাহলে আমি যদি বলা হয় যে স্যার আপনি কোনো জিনিসকে কনসেন্ট্রেট করতে চান, তাহলে আপনি কি করবেন, তাহলে আমি বলবো যে কোনো সলিউশন থেকে আইদার আমি কি করব, সেখান থেকে সলভেন্টটাকে কমিয়ে দেবো। ব্যাপারটা কিন্তু এটা কিন্তু বোঝার, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে গোটা মেকানিজমটা কিন্তু তোমরা বুঝতে পারবে, ওকে। ইউ হ্যাভ টু লার্ন দিস থিংস ফার্স্ট, ওকে। তাহলে কি আইদার আমি এখান থেকে কি করতে পারি, আমি সলভেন্টটা বেশি করে দিচ্ছি, আমি সলিউটটা দিচ্ছি 10 গ্রাম, নয়তো আমি এটা করতে পারি যে আমি এখান থেকে জলের মাত্রাটাকে কমিয়ে দিই, তাহলে আমার 5 লিটার জল হয়ে গেল, 5 লিটারে 5 গ্রাম, ঠিক আছে, এখানে আমি 10 গ্রাম লিখেছি, যেটা আমি কিছুক্ষণ আগে বোঝাচ্ছিলাম। তাহলে আমি এইভাবে করতে পারি, তাহলে আমি কিভাবে করতে পারি, আইদার আমি সলিউট অ্যাড করে করতে পারি, ঠিক আছে, নয়তো সলভেন্ট লস, এই দুটোভাবে আমি কনসেন্ট্রেট করতে পারি, ঠিক আছে। আমি একটা জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। এবার আমাদের পরের মেন জায়গায় ঢুকবো আমরা। দেখো
আমরা প্রত্যেকে আমি কি বলেছিলাম আগের ভিডিওটা যদি একটুখানি তোমাদের খেয়াল করে দেখো, যদি একটুখানি মনে করে দেখো, তাহলে আমি কি বলেছিলাম যে এটা আমাদের কি বার্মাস ক্যাপসুল। কোথা থেকে আমাদের বার্মাস ক্যাপসুলে ব্লাড আসছে? অ্যাফারেন আর্টেরিয়ল, ঠিক আছে, অ্যাফারেন আর্টেরিয়ল থেকে আসছে, ঠিক আছে, রেনাল আর্টারি থেকেই আসছে, সেটা অ্যাফারেন্ট মানে আসছে বলে সেই জন্য অ্যাফারেন্ট বলছি। এর ডায়ামিটারটাও বড় হয়, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটুখানি ভালো করে ইনসাইটটি পড়ি, আমরা দেখতে পাবো যে 1100 থেকে 1200 ml ব্লাড এখানে আসে ফিল্ট্রেশনের জন্য। আমরা প্রত্যেকে জানি তো জিএফআর রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট পড়েছি আমরা, ওকে। তো এরকম করে যতটুকুনি বর্জ্য জিনিস সেটা আমি কি করে সেটাও দিয়ে দেয়, নিচের দিকে ট্রান্সফার করে দেয়, ঠিক আছে। আর যেটা ভালো, যেটা আমার ভালো জিনিস, সেটা আমি আবার ইফারেন্ট আর্টেরিয়ল দিয়ে আমি আবার হার্টে পাঠিয়ে দিই, ঠিক আছে। আমি বলেছিলাম এই ইফারেন্ট আর্টেরিয়লটাই, এটারই নাম যখন এটা কর্টেক্সে থাকে তখন সেটাকে বলা হয় কি বলেছিলাম, এটাকে পেরিটিউবিউলার ক্যাপিলারিস, ঠিক আছে। আমার এটা পার্ট 2তে বলা আছে, ঠিক আছে, যে ভিডিওর পার্ট 2তে বলা আছে যে যখন আমার যে ইফারেন্ট আর্টেরিয়ল যদি আমার কর্টেক্স রিজনে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিস, আর এটাই যখন আমার মেডুলারি রিজনে আসছে তখন সেটাকে আমরা বলি ভাসা রেক্টা, ঠিক আছে। আমাদের তো এইটুকুনি বেসিক জ্ঞান আমাদের আছে। যাই হোক, তো 1100 থেকে 1200 ml ব্লাড এখানে আসলো, জিএফআর মানে ফিল্ট্রেশন হওয়ার পরে যে পরিমাণ অ্যামাউন্ট, ঠিক আছে, এই আমার ক্যাপসুলটা পাচ্ছি সেটা হচ্ছে 125 ml, ঠিক আছে, পার মিনিট। দেখো যদি আমার গ্লোমেরুলাস, ঠান্ডা মাথায় কথাটা শুনবে কিন্তু, ঠিক আছে, এই জিনিসগুলি আমরা ভুল করি। যদি আমার গ্লোমেরুলাস পার মিনিটে 125 ml করে ব্লাড পায়, তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, ঠিক আছে, একদিনে 180 লিটার ইউরিন প্রডিউস করার ক্ষমতা রাখে আমাদের একটা নেফ্রন, ঠিক আছে, মানে আমাদের কিডনি, ঠিক আছে। তাহলে বলো তো আমরা কি 180 লিটার ইউরিন বার করি বডি থেকে? আমরা তো জলই খাই 5 থেকে 6 লিটার, ঠিক আছে, বা যারা একটু বেশি খায় তো তাদের জন্য ভালোই সেটা। তাহলে আমি 180 লিটার তো ইউরিন বার করি না। দেখো আমার যদি এখানে 125 ml পার মিনিটে যায়, এটাকে হিসাব করবে 24 ঘন্টা দিয়ে, তাহলে দেখবে যে 180 লিটার তৈরি করার ক্ষমতা, ক্যাপাসিটি আমাদের যন্ত্রাংশ রাখছে। কিন্তু আমাদের বের হয় কত? 1.5 লিটার। তাহলে বাদবাকিটা গেল কোথায়, তাই না? তাহলে বলতে গেলে 178 লিটার কোথায় গেল? এই যে জিনিসটা দেখতে পাচ্ছি পিসিটি, লুপ অফ হেনলি, ডিসিটি, এখানে কি হয়? রিঅ্যাবজর্পশন হয়। কি বললাম? রিঅ্যাবজর্পশন। কথাটা কি বললাম দেখে নাও, রিঅ্যাবজর্পশন, ঠিক আছে। সেই স্যার রিঅ্যাবজর্পশন জিনিসটা কি বলবো সব বলবো। দেখো এই যে ব্লাড, ঠিক আছে, ব্লাডের মধ্যে থেকে যেটা একদম খারাপ, যে জিনিসটা কোনো কাজে লাগবে না, সেটাই তো আমি আমার ইউরিনের দিয়ে আমি বার করে দিচ্ছি। তাহলে কি কি জিনিস প্রথমে আমার কোথায় আসছে? দেখো এখানে যখন আমরা প্রথম ফিল্ট্রেশন নিয়ে পড়াশোনা করছি তখন আমরা দেখতে পাই যে এখানে কি কি আসছে। এখানে ব্লাডের থ্রুতে প্রোটিন, ঠিক আছে, বিভিন্ন ধরনের আয়ন্স, তারপরে হচ্ছে ইউরিয়া, তারপরে তোমাদের কার্বোহাইড্রেট, এই সমস্ত কিছু এখানে আসে। কিন্তু আমরা জানি যে আমাদের বার্মাস ক্যাপসুলটা আছে তার পোর, ঠিক আছে, সেই পোর আমরা পড়েছি, পোরোসাইট সেলস থাকে, সেখান থেকে এরা পাস আউট করতে পারে না। তাহলে প্রথম রিঅ্যাবজর্পশনটা কোথায় হচ্ছে? পিসিটিতে, ওকে। তো এখান থেকে পাস আউট করতে পারে না, যেগুলো পাস আউট করলো সেটা পিসিটির মধ্যে চলে গেল। যখন আমার এটা কর্টেক্স রিজিয়ন, ঠিক আছে, আপার রিজিয়নটা হচ্ছে আমাদের কর্টেক্স রিজিয়ন। যখন আমার কর্টেক্স রিজিয়নটা থাকে, কর্টেক্স রিজিয়নে যেখানে আমার অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার, ঠিক আছে, 300 মিলি অসমোল। স্যার অসমোলারিটার জিনিসটা কি? দেখো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বোঝালাম যে যখন আমি কোনো জিনিসকে কনসেন্ট্রেট করতে চাই, তাহলে কী করতে পারি, আমি ওখান থেকে আমার যে সলভেন্ট আছে সেই সলভেন্টটাকে আমি লস করতে পারি। মানে যদি সেখান থেকে আমি জল বার করে দিই তাহলে সেই জিনিসটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা কি নিচের দিকে নামছে, এটা হচ্ছে কি ডিসেন্ডিং লুপ অফ হেনলি, এটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি। তাহলে প্রথমে আমার কি ছিল? কর্টেক্স রিজিয়নে যেটা আমার অসমোলারিটি ছিল সেটা ছিল যে 300 মিলি অসমোল। ঠান্ডা মাথায় ভাবো, এখন যদি এখান থেকে আমি জল বার করে দিই, ঠিক আছে, ডিসেন্ডিং লুপ অফ হেনলি ইজ পারমিয়াবল টু ওয়াটার, মানে এখান থেকে একমাত্র জলই বেরোতে পারে, অন্য কিছু বেরোতে পারে না, এখান থেকে শুধু জলই বেরোতে পারে। তাহলে ভাবো
কিছুক্ষণ আগে যেটা বললাম, যদি আমি জলটাকে বার করি তাহলে কি আমার কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। তাহলে যেখানে আমি 300 মিলিঅস্মল লিখেছি, তাহলে সেই 300 মিলিঅস্মলটা কি হবে, এখন আস্তে আস্তে কি বাড়বে। সেই জন্য দেখবে তোমাদের বইতে যত নিচের দিকে যাচ্ছ, যখন ডিসেন্ডিং লুপ অফ হেনলি দিয়ে যত নিচের দিকে যাচ্ছ, তত দেখবে 300, তারপরে দেখবে হচ্ছে 400, ঠিক আছে, 600, ঠিক আছে, 800, 1000, 1100, মোস্ট প্রবাবলি এই জায়গাটাতে 1200ই থাকে, ঠিক আছে। এই ভ্যালুগুলো একটু দেখে নিও, এমন কিছুই না। ভ্যালুটা বাড়ছে, কেন বাড়ছে সেটা তোমাকে জানতে হবে, যে এখান থেকে জলটা বেরোচ্ছে, কনসেন্ট্রেশন বাড়ছে, তাই ভ্যালুটা বাড়ছে, ঠিক আছে। ভালো, তাহলে ডিসেন্ডিং লুপ অফ হেনলি ইজ পারমেবল টু কি ওয়াটার। দেখো আরেকটা কি বললাম, তাহলে আমি সলভেন্টটা প্রথমে লস করলাম। আরেকটা কি করলাম, যদি আমি সলিউট অ্যাড করি, এখন আমরা সলিউট অ্যাডের কোনো প্রস্তুত না। এখন আমি যদি সাপোজ, এটা তো কনসেন্ট্রেশন আমি বাড়িয়ে দিয়েছি, মানে কি এখন এক্ষেত্রে আমার জলটা মনে করো 5 লিটার ছিল, ঠিক আছে, তার মধ্যে আমি 5 গ্রাম লবণ আছে, ওকে। তাহলে এটাকে আমি আবার যদি লো কনসেন্ট্রেশনে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে একটা উপায় কি আছে, যে 5 গ্রাম লবণ ছিল, ঠিক আছে, মানে আমার যে ইলেকট্রোলাইটসটা ছিল সেটা যদি লস হয়, তাহলে এটা যদি এখন একটা পরে, এখন যদি 5 গ্রামের জায়গায় আমার 1 গ্রাম হয়ে যায়, তাহলে অটোমেটিক এই সলিউশনটা আবার কি ডাইলুট হয়ে গেল, পাতলা হয়ে গেল। ঠিক সেটাই হয়, এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, ওকে। অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি ইজ পারমেবল টু হোয়াট, এটা হচ্ছে ইলেকট্রোলাইটস, মানে এখান থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে NaCl, 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 NaCl। তাহলে দেখো যত এখান থেকে NaCl বেরিয়ে যাবে, তত কি হবে, আস্তে আস্তে কি এর যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা কি বাড়বে না কমবে, কমতে শুরু করবে। সেই জন্য 1200, আবার এখানে 1100, ঠিক আছে, 1000, সিমিলারলি 800, 600, 400, আবার সেই কাছেই 300তে পৌঁছে যাবে। হয়তো একটুখানি বেশি লেখা হয়ে গেছে, সব কিছু আশা করি তোমরা বুঝতে পারছো কী কী লিখেছি না লিখেছি। তাহলে দেখছি তো কেন এখানে কমছে, আবার একই ভ্যালু কেন পাশাপাশি লিখেছি, কেন কমছে কেন বাড়ছে, ব্যাপারটা বুঝলাম। তাহলে আমার একটা প্রশ্ন আছে, তাহলে কি আমরা যখন আমাদের এই কালেক্টিং ডাক্ট, মানে আলটিমেটলি যখন আমরা ইউরেথ্রা, যেটা আগের দিন যেটাতে আমি স্ট্রাকচার পড়ালাম, যে কোথা থেকে বেরোচ্ছে ইউরেথ্রা, তার আগে ইউরিনারি ব্লাডার, তার আগে ইউরেটার, তাই না। তাহলে কি আমাদের ইউরেথ্রা থেকে যখন যেটা পেরেছে সেটা কি 300 মিলিঅস্মল কনসেন্ট্রেটেড ইউরিন, হ্যাঁ কি না, ভেবে দেখো তো। না, কারণ আমাদের যে রিঅ্যাবজর্পশনের গল্প, সেটা কিন্তু এই অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কিন্তু এটা থেমে থাকে না, কারণ এরপরে তো আমার আরও অনেকভাবে কাজ বাকি আছে। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা কি ডিসিটি, ওকে। আচ্ছা, আমি এখানে রেড কালি ইউজ করছি, তাহলে বুঝতে পারবে। ডিসিটি, দেখো এই ডিসিটিতে যেটা হয় সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, একটা টার্ম তোমরা এনসিইআরটিতে পাবে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। তো স্যার সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন জিনিসটা কি? ডিসিটির উপর ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা কার পার্ট, এটা হচ্ছে নেফ্রনের পার্ট, ওকে। তো এই জায়গায় দুখানা হরমোন কাজ করে, সেই দুটো হরমোনের নাম কি, একটা নাম হচ্ছে ADH, ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে অ্যালডোস্টেরন, ঠিক আছে। ADH আর অ্যালডোস্টেরন, দেখো আমরা ADH কিন্তু জানি, ADH এর ফুল ফর্ম কি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ADH কে কি বলা হয়, ভেসোপ্রেসিনও বলা হয়। ADH কোথা থেকে বেরোয়, আমাদের পোস্টেরিয়র পিটুইটারি থেকে বেরোয়, তাই না। নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, যখন তোমরা চ্যাপ্টারটা পড়বে তখন তোমরা পিটুইটারি সম্বন্ধে ভালোভাবে জানবে, যে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে আমাদের ম্যাক্সিমাম হরমোনটা বেরোয়, আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোনো হরমোন, মানে ওই থ্যালামাসে যেটা সিনথেসিস হলো সেটাই পোস্টেরিয়র পিটুইটারির মাধ্যমে পোর্টাল সিস্টেমের মাধ্যমে বেরিয়ে গেল, কারণ পোস্টেরিয়র পিটুইটারিতে নিজের থেকে কোনো কিছু সিনথেসিস হয় না। যখন ওই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা জেনে যাব, কিন্তু এখন আমাদের যেটা জানা দরকার যে কোথা থেকে সিনথেসিস হচ্ছে। তাহলে যদি বলি ADH আর অক্সিটোসিন, এই দুটো হরমোনই আমাদের পোস্টেরিয়র পিটুইটারি থেকে বেরোয়, দেখো ADHটা এখানে কাজ করছে। অ্যালডোস্টেরন কোথা থেকে বেরোয়, আমরা জানি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আমাদের অ্যালডোস্টেরনটা বেরোয়, ঠিক আছে। তো এই দুটো হরমোন এখানে কাজ করে। এরা কি করছে, এরা আবার বলছে যে পরিমাণ, আমি তো দেখো এখান থেকে আমি জল বার করে দিলাম, ঠিক আছে, এই যে কত ছিল আমার এখানকার ভ্যালুটা ছিল হচ্ছে, আমি বলছিলাম 180 লিটার। এই যে দেখো, বুঝতে পারছো তো কত কমছে, এখান থেকে জল চলে গেল, মানে 180 লিটার থেকে এখান থেকে জল আমি আরও রিঅ্যাবজর্পশন করে নিলাম, এখান থেকে আমি আবার NaCl রিঅ্যাবজর্পশন করে নিলাম, তাহলে অটোমেটিক তো 180 যে ভ্যালুটা ছিল সেটা কমতে 1.5 লিটারে দাঁড়াবে। কীভাবে কমছে বুঝতে পারছো তো, যে এখান থেকে এটা কমছে, আবার এই ডিসিটি থেকেও NaCl প্লাস ওয়াটার, এটাও রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো
আমি তোমাদেরকে এখনও অবধি যেটা পড়ালাম সেটা হচ্ছে কি লুপ অফ হেনরি থেকে কী কী রিঅ্যাবজর্পশনটা হচ্ছে, বুঝলাম। তো রিঅ্যাবজর্পশনটা হয়ে জিনিসটা যাচ্ছে কোথায়? দেখো আমি এখানে একটা কথা লিখেছি, মেডুলারি ইন্টারস্টিশিয়াল স্পেস, ঠিক আছে, এখানে বেরোয়। এবং এই যে আমি রেড কালারে রেখেছি, এটা কি ইফারেন্ট আর্টেরিয়াল, যেটাকে আমি উপরে থাকলে, কর্টেক্সের উপরে থাকলে যেটাকে আমরা বলি হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিস, আর এটাই যদি আমার থাকে হচ্ছে মেডুলারি রিজিয়ানে, তখনই সেটাকে আমরা বলি হচ্ছে ভাসা রেক্টা, ঠিক আছে। এই ভাসা রেক্টার কাজ কি? আমি লুপ অফ হেনরি থেকে যে জিনিসটাকে বার করে দিচ্ছি, ঠিক আছে, সেটা অ্যাসেন্ডিং হোক বা ডিসেন্ডিং হোক, সেটাকে রিঅ্যাবজর্পশন করে নেওয়ার দায়িত্ব কার? এর, ঠিক আছে, ভাসা রেক্টা করে নিয়ে আবার সেটা আমাদের বডিতে ফেরত দিয়ে দিচ্ছে, ঠিক আছে, হলো। এরপরে আসে কি কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট আরও বেশি পরিমাণে জল রিঅ্যাবজর্পশন করে নিচ্ছে, ঠিক আছে। দেখো এটা ভেবো না যে আমি অ্যারোটা এদিকে কেন দিচ্ছি না, কারণ আমি অ্যাবজর্পশন করছি না, আমি রিঅ্যাবজর্পশন করছি। অ্যাবজর্পশন মানে শোষণ করা। আমি এ কি শোষণ করছে না, এর কাজ হচ্ছে, মানে আমার নেফ্রনের কাজ হচ্ছে নেফ্রনের ভেতর দিয়ে, মানে ছবিটা হবে এরকম, এই 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 ডাইরেকশানে কিন্তু যাচ্ছে আমার গ্লোমেরুলার ফিল্ট্রেট যাচ্ছে। কি যাচ্ছে? গ্লোমেরুলার ফিল্ট্রেট যাচ্ছে, মানে আলটিমেটলি আমার ইউরিন তৈরি হতে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আমার তো এটা খারাপ জিনিস, এখানে তো আমার নিশ্চয়ই কোনো জিনিস আমি আর অ্যাবজর্ব করবো না। আমি চাইবো এখান থেকে আমি জিনিসগুলো, ভালো জিনিসগুলো আমার বডিতে ফেরত দিয়ে ইউরিনটাকে বাইরে বার করে দিতে। সেই জন্য অ্যারোগুলো দেখো আমি বাইরের দিকে দিয়েছি। জিজ্ঞেস করবে না যে অ্যারোগুলোকে স্যার কেন এর ভেতরের দিকে দিচ্ছেন না, বুঝতে পারছি তো কেন আমি ভেতরের দিকে দিচ্ছি না, বোঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে চলে যাচ্ছে এখান থেকে, আলটিমেটলি যেতে যেতে জল, এখান থেকে দেখবো যে এই যে কালেক্টিং ডাক্ট থেকে কিছু পরিমাণ ইউরিয়াও রিঅ্যাবজর্পশন হয়, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউরিয়া কেন হয়? ওই যে ইলেকট্রোলাইট যে ব্যালেন্সগুলো থাকে সেটাকে মেনটেন করার জন্য ইউরিয়াকেও রিঅ্যাবজর্পশন করতে হয়। তবে এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে কি, তাহলে কাউন্টার কারেন্ট মেকানিজমটা হয় কার মধ্যে? যদি এই প্রশ্নটা করে যে কাউন্টার কারেন্ট, তো বলে দিলাম যে এইভাবে দেলিটার হচ্ছে, তাহলে কাউন্টার কারেন্ট মেকানিজমটা হয় কী করে? আচ্ছা, আমি এখানটা একটুখানি মুছে দিলাম। দেখো এই জিনিসটা কিন্তু তোমাদের নিটে এই কোশ্চেনটা আছে, কোনো একটা সালে আছে, ঠিক আছে, দেখে নিই। দেখো এটা কি, এটা হচ্ছে ভাসা রেক্টা, তাই তো। আর এটা কি ছিল? ব্ল্যাক কালারেরটা ছিল, এটা ছিল আমাদের লুপ অফ হেনরি। লুপ অফ হেনরির যেটা ডিসেন্ডিং লিম্ব, সেটারই পাশে কি আছে? অ্যাসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা, ঠিক আছে। লুপ অফ হেনরির যেটা অ্যাসেন্ডিং লিম্ব, মানে যেটা উপরের দিকে উঠছে, তার পাশে ছিল ভাসা রেক্টার ডিসেন্ডিং লিম্ব, ঠিক আছে। তাহলে কাউন্টার কারেন্ট মেকানিজম কার কার মধ্যে হয়? কাউন্টার কারেন্ট মেকানিজম হয় হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনরি অ্যান্ড ডিসেন্ডিং লুপ অফ হেনরি অ্যান্ড অ্যাসেন্ডিং লুপ অফ হেনরির মধ্যে, 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর কার মধ্যে হয়? ডিসেন্ডিং ভাসা রেক্টা, ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা আর অ্যাসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা, এর মধ্যে হয়, ঠিক আছে। আরেকটা কোথার মধ্যে হয়? দেখো এদের মধ্যবর্তী যে অঞ্চলটা, মানে কি, এটা হচ্ছে আমার হেনরিস লুপ আর এটা হচ্ছে আমার ভাসা রেক্টা। তাহলে এদের মধ্যেখানে যে আমি এক্ষুনি বললাম যে যেখান থেকে রিঅ্যাবজর্পশনটা হচ্ছে, সেই রিঅ্যাবজর্পশনটা কোথায় যাচ্ছে? রিঅ্যাবজর্পশনটা হয়ে মেটেরিয়ালসগুলো কোথায় যাচ্ছে? ভাসা রেক্টাতে যাচ্ছে। তাহলে 3 নম্বর কোথায় হয়? 3 নম্বর হয় হচ্ছে আমার হেনরিস লুপ আর ভাসা রেক্টার মধ্যেখানে, ঠিক আছে। তাহলে আমরা এটাও বুঝলাম যে আমাদের কোথায় এই কাউন্টার কারেন্ট মেকানিজমটা চলছে। তো এই কাউন্টার কারেন্ট মেকানিজম হয়ে আলটিমেটলি আমার 1.5 লিটার ইউরিন তৈরি হচ্ছে। তাহলে আমি দেখো তোমাদেরকে কী কথা বলেছিলাম ভিডিওর শুরুতে, যে আইসোটোনিক গ্লোমেরুলার ফিল্ট্রেট, তাই না? একটা গ্লোমেরুলার ফিল্ট্রেট ছিল এখানে, যেটার ভ্যালু ছিল 125 ml পার মিনিট, সেটাই কনভার্ট হলো কোথায়, মানে 180 লিটারটা কোথায় হলো? 1.5 লিটার। এবং সেটা কি ছিল? আইসোটনিক, মানে এর মধ্যে সমস্ত কিছু ভালো মেটেরিয়ালসগুলো ছিল। সেই ভালো মেটেরিয়ালসগুলো যখন আমার আলটিমেটলি বেরিয়ে গিয়ে দেখো সেটা কিসে কনভার্ট হলো? হাইপারটনিক ইউরিন, মানে কি জিনিসটা অনেক কনসেন্ট্রেট হলো। তাহলে আশা করি কি করে টোটাল প্রসেসটা এখানে হলো সেটা আমি বোঝাতে পারলাম। ওকে, এটা ছিল আমাদের কাউন্টার কারেন্ট মেকানিজমস। তো নেফ্রন কি আমাদের শুধুমাত্র এক ধরনেরই হয়? নেফ্রন আমাদের 2 ধরনের হয়, সেটাও আজকে আমরা একটুখানি বলে দেবো। ওকে, আমি তাহলে এই জায়গাটা মুছে দিলাম। দেখো, একটাকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন, আরেকটাকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। ওকে, দেখো
কর্টিক্যাল নেফ্রন মানেটা কি? কর্টিক্যাল নেফ্রন মানে কি, দেখো আমার ভিডিওর পার্ট 2-তে আমি বলেছিলাম যে কর্টেক্স অংশে, ঠিক আছে, কি কি থাকে, একটা নেফ্রনের কর্টেক্স অংশে কি কি থাকে। কর্টেক্স অংশে তার বামাস ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল আর ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই জিনিসগুলো থাকে। আর মেডুলারি রিজনে কি দেখতে পাওয়া যায়? মেডুলারি রিজনে আমাদের বিভিন্ন ধরনের, যেখান থেকে আমাদের রিঅ্যাবজর্পশনটা হয়, মানে ডিসেন্ডিং লুপ অফ হেনলি আর হচ্ছে কি কালেক্টিং ডাক্ট, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মেডুলারি রিজনে দেখতে পাওয়া যায়। দেখো দু ধরনের কেন বলেছি, দেখো কর্টিক্যাল নেফ্রন, কর্টিক্যাল নেফ্রন মানে কি, এরা কর্টেক্সে দেখতে পাওয়া যায় বা এরা মেডুলারিতে দেখতে পাওয়া যায় তা কিন্তু নয়, ঠিক আছে, ওটা মেডুলার কর্টেক্সে নেফ্রনের কী কী পার্ট দেখতে পাওয়া যায় সেটা বলেছিলাম। কর্টিক্যাল নেফ্রন কথাটার অর্থ কি, যে নেফ্রনে, আচ্ছা আশা করি তোমরা এগুলো সমস্ত কিছু করে নিয়েছো, তোমরা লিখে নিয়েছো এই জিনিসগুলো, ঠিক আছে। আমি একটু এই জায়গাটা আমার লাগবে এখন। কর্টিক্যাল নেফ্রন মানে একটা কীরকম ছবি হয়, এটা তো আমরা প্রত্যেকে জানি। এই ছবিটা আমাদের আঁকা হয়ে গেছে অনেকবার, ঠিক আছে, ঠিক আছে। লুপ অফ হেনলিটা একটু বেশি ছোট এঁকে দিচ্ছি আবার। গল্প শেষ, ঠিক আছে। এটা আসবে, এই আবার যাবে, এই একই জিনিস, ওকে। দেখো কর্টিক্যাল নেফ্রন মানে কি, যার সব কিছু ঠিকঠাক আছে, ওকে, কিন্তু দেখো এর যে এটা কি ছিল আমার, দিস রিজন ইজ মাই লুপ অফ হেনলি। দেখো যাদের ক্ষেত্রে লুপ অফ হেনলি অনেকটা শর্ট, ঠিক আছে, সেটাই কিন্তু আমার কর্টিক্যাল। তাহলে তোমরা মনে মনে ভাবছো তাহলে কর্টিক্যাল নেফ্রন বোধহয় আমাদের ইউরিন ফর্মেশনে কাজে লাগে না। না, আমাদের যে 85% যে যত ইউরিন তৈরি হচ্ছে, মানে যা আমার মেন পারপাস, সব কিন্তু এই কর্টিক্যাল নেফ্রন থেকে হয়, ঠিক আছে, ওকে। এটাই কিন্তু সব থেকে কাজ করে আমাদের বডিতে, ভালো কথা। তাহলে জাক্সটা মেডুলারি নেফ্রন কি? জাক্সটা মেডুলারি নেফ্রন যদি বলা হয়, দেখো একই ছবি, এর ক্ষেত্রে দেখো লুপ অফ হেনলি আমি কতটা বেশি এঁকেছি, তারপরে আবার এখানে কালেক্টিং ডাক্ট দিয়ে দাও, ঠিক আছে, ওটা আলাদা জিনিস। দেখো এটা যদি আমি জাক্সটা মেডুলারি নেফ্রন নিয়ে বলি, তাহলে দেখো এর লুপ অফ হেনলি কতটা গেছে, মানে এটা পুরো মেডুলারি রিজিয়নটা ধরে আছে। তাহলে এটাও কিন্তু আমাদের বডিতে বর্তমান, কিন্তু এটার কাজ কি, আমাদের যখন খুব সিরিয়াস সিচুয়েশনে যায়, যখন আমাদের খুব ইমার্জেন্সি, ঠিক আছে, ইমার্জেন্সি সিচুয়েশনে যখন আমাদের জলকে রিঅ্যাবজর্পশন করতে হবে, তখন এই নেফ্রনটা অ্যাক্টিভ হয়, ঠিক আছে। মানে যখন আমাদের নর্মাল কন্ডিশন আছে, মনে করো এখন আমি পড়াচ্ছি বা তুমি এখন নর্মাল তুমি কোনো কাজ করছো, ঠিক আছে, এই নর্মাল অবস্থা থেকে আমাদের এই কর্টিক্যাল নেফ্রনটা অ্যাক্টিভ হয়। আর যখন মনে করো আমরা কোনো স্ট্রেসে আছি বা যখন আমাদের জল পাচ্ছি না, ঠিক আছে, কোনো জায়গায় ঘুরতে গেছি, জল তৃষ্ণা পাচ্ছে, তো জলের তৃষ্ণাটাকে কী করে আমি নিজেকে কন্ট্রোল করব, সেই টাইমটাতে কি যে মানে একটা ইমার্জেন্সি টাইপ যখন একটা কন্ডিশন থাকে, তখন আমার জাক্সটা মেডুলারি নেফ্রনটা অ্যাক্টিভেট হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম যে নেফ্রন কয় ধরনের হয়, কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটা মেডুলারি নেফ্রন। এটা যদি আমার 85% হয়, তাহলে এটা কত হবে, এটা যদি আমার 85% হয়, তাহলে এটা আমার কত হবে 15%, ঠিক আছে। তাহলে তাহলে আমরা কি জানলাম, যে আজকে আমরা জানলাম হচ্ছে যে কী করে একটা আইসোটোনিক যে ইউরিনটা হয়, আইসোটোনিক ইউরিন কেন, কারণ তখন তো যখন গ্লোমেরুলার ফিল্ট্রেট ছিল, তখন তো তার মধ্যে সমস্ত কিছু ছিল, মানে কি তার মধ্যে ছিল ইউরিয়া ছিল, প্রোটিন ছিল, কার্বোহাইড্রেট ছিল, ইলেকট্রোলাইটস ছিল। সেই জিনিসগুলোকে যখন আমি রিঅ্যাবজর্পশন করলাম আমার বিভিন্ন ওই লুপ অফ হেনলি, তারপরে ভাসারেক্টার, এগুলোর থ্রুতে, পিসিটি ডিসিটি কালেক্টিং ডাক্ট সব কিছুর থ্রুতে, তখন আমার সেই আইসোটনিক ইউরিনটা কিসে কনভার্ট হলো, একটা হাইপারটনিক ইউরিনে কনভার্ট হলো। এই ইউরিনের কনভার্ট হওয়ার প্রসেসটা বলে দিলাম। তাহলে এই যে প্রসেসটা হলো সেটাকে আমরা কি বললাম, কাউন্টার কারেন্ট মেকানিজম বললাম। তাহলে কাউন্টার কারেন্ট মেকানিজম যদি আমি মনে রাখতে পারি, তাহলে এটা রিলেটেড যে ধরনের কোশ্চেন আমাদের বোর্ডসে দিক বা নিট পরীক্ষায় দিক, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা সেগুলো সলভ করতে পারবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার একই কথা, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।